নমস্কার। অনেক দিন পর ভারত কথার গ্রন্থিমোচনের 1066তম পর্ব নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা ভ্রমণ এবং কিছু পড়াশুনোর কাজে কিছু অনুসন্ধানের বেশ কিছু দিনের জন্য ভারতবর্ষের একেবারে পূর্ব প্রান্তে, যেখানে প্রথম অরুণ আলো এসে পৌঁছয় ভারতবর্ষের ললাট শিখরে, সেই অরুণাচল এবং আসামে গিয়েছিলাম। তার একটা বিশেষ উদ্দেশ্য ছিল এই মহাভারতের পুরাণের কিছু স্থান, কিছু কাল, কিছু ঘটনা এই সংক্রান্ত জানার জন্য একটা কৌতূহল, এবং সেই জানার কিছু সুযোগ আমাদের সামনে এসেছিল এবং কিছু আমন্ত্রণও আমাদের কাছে ছিল। এ সব মিলিয়ে দেখুন, একটা বিষয়, একটা কথা আমরা প্রায় সময় লক্ষ্য করি, সেটা হচ্ছে এই পুরাণ, মহাভারত ইত্যাদি নিয়ে চর্চা করতে গিয়ে বিশেষ ক্ষেত্র বিশেষে বা অনেক সময় অনেক জায়গাতেই অনেক পৌরাণিক ঘটনার মধ্যে, পৌরাণিক ইতিবৃত্তে, পুরাণ ইতিহাসে, সাহিত্যে আমরা এইগুলো বিশেষভাবে লক্ষ্য করি। সেটা হচ্ছে স্থান নাম। এই একটা স্থান নাম বিভিন্ন ভৌগোলিক পরিবেশে, বিভিন্ন ভৌগোলিক অঞ্চলে ব্যবহৃত হয়েছে, একই নাম। এবং তার ফলে কি হয়, সেখানে এই স্থানগুলো এত প্রাচীন এবং সেই ঘটনাগুলো এত প্রাচীন যে সেখানে এই স্থান নামগুলোর এক হওয়ার জন্যে সেখানে একটা, যারা পুরাণ নিয়ে চর্চা করেন, পৌরাণিক গবেষক যারা আছেন, তাদের মধ্যে একটা কোথায় কেমন একটা সংশয়, একটা দ্বিধা, আবার নানাবিধ প্রশ্ন সেখানে কিন্তু উঠে আসে। কিন্তু সেই সব জায়গাতে, সেই সমস্ত ক্ষেত্রে যারা পুরাণ গবেষক, যারা পুরাণ আলোচক, তাদেরকে খুব সতর্ক হয়ে কাজ করতে হয়। এবং এটাও ঠিক, অনেক সময় তথ্য খুব প্রচুর পাওয়া যায় না, অনুসন্ধান করলেও অনেক সময় সঠিক তথ্য যে পাওয়া যায় এমনটাও নয়, সেটা আমরা পাই না। তবু আমাদেরকে কাজটা করতে হয়, খুঁজতে হয়, এবং যতটা সম্ভব প্রকৃত তথ্যের কাছাকাছি যতটা সম্ভব, বা সেই প্রকৃত সত্যটাকে বিভিন্ন দিক থেকে বিচার করে সেটাকে আমাদের তুলে আনতে হয়। এটা একটা, কেন বলছি, যেমন ধরুন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে এখনও আছে, সেটা যে প্রাচীন সময় হয়েছে তা না, বর্তমান সময়েও আপনারা দেখবেন একই একটা গুরুত্বপূর্ণ স্থানের নাম বহু অন্যান্য স্থানেও একই নাম রয়েছে। এটা কেবল যে মানুষের নামের ক্ষেত্রে হয় তা না, একজন বিখ্যাত মানুষের নাম পরবর্তী প্রজন্ম অনেকেই ব্যবহার করে। এটা তো আমরা
সে প্রাচীন সময় থেকে দেখেছি, মহাভারতের রামায়ণের মধ্যেও দেখে এসেছি, এখনও আমরা দেখি, এখনও কত শত রবীন্দ্র, কত শত সুভাষ আমাদের এই বাংলায় ঘুরে বেড়াচ্ছে, তাই না? তো সেরকম যদি একটা স্থানের নাম বলি, যেমন ধরুন ধর্মতলা, বাগবাজার, এই নামগুলো, কিংবা গড়িয়াহাট, এই নামগুলো এত প্রসিদ্ধ যে এটুকু শুধু যে কলকাতার ধর্মতলা, কলকাতার বাগবাজার, কলকাতার গড়িয়াহাট নয়, কলকাতার সংলগ্ন যে সমস্ত মফস্বল রয়েছে, চন্দননগর এবং ইত্যাদি ইত্যাদি জায়গায়, সেখানেও গেলেও আপনারা কিন্তু এই একই বাগবাজার, একই ধর্মতলা, একই গড়িয়াহাট সেখানে পাবেন। এবার শুধু মফস্বল নয়, পশ্চিমবঙ্গের অন্যান্য শহরেও এই নামগুলো পাওয়া যায়। এবার শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরের অন্যান্য রাজ্যে গেলেও নামগুলো পাওয়া যায়। এটা এখনকার সময় বলে আমাদের খুব একটা অসুবিধে হয় না, আমরা এটা বুঝেও, আচ্ছা ওই নাম এখানেও একই নাম আছে। কোন্নগর, এই সমস্ত অঞ্চলে গেলে কলকাতার বহু পরিচিত জায়গার নামও আপনার সাথে মিল পাবেন। তো যে কথা বলছিলাম, এই নামগুলো যদি খুব পুরনো হয়, খুব প্রাচীন হয়, তাহলে কিন্তু অসুবিধেটা আসে। সেখানে এই পুরাণ আলোচক গবেষকদের একটু যন্ত্রণা বাড়ে বটে, এবং সেখানে কিছু ভুলও হয়, অনেক ভুল সিদ্ধান্ত সেখানে চলে আসে, ভালো করে যদি অন্বেষণ না করে। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা কথা বলে রাখি, আমরা তো বর্তমানে রয়েছি শান্তি পর্বের মধ্যে, এবং শান্তি পর্বের মধ্যে আপনারা জানেন যে আমরা এর আগে আলোচনা করেছি কালপুরুষকে নিয়ে। কাল সংহরন্তি কাল, এই যে শ্লোকটিকে, এটাকে ধরে 5টি পর্বে আমরা কালপুরুষকে নিয়ে আলোচনা করেছি, এবং তার শেষ পর্বটি ছিল কালন্তক কালপুরুষ, কালহন্তক কালপুরুষ। এইটা একটা শ্লোকের মধ্যে আমরা পেয়েছি, এবং মহাভারতের একটি দুটি পাঠের মধ্যে রয়েছে, এবং এটি সম্পূর্ণতভাবে শ্রীকৃষ্ণকে নির্দেশ করেছে। এবং তার থেকে যে তথ্য আমরা পেয়েছি, সেই তথ্যের অন্বেষণ করতে করতে আমাদেরকে কখনো আদি পর্বে, কখনো সভা পর্বে, কখনো অন্যান্য পর্বে আমাদেরকে যেতে হয়েছে। অর্থাৎ যে কথাটা আমরা তখনও বলেছি, আরেকবারও বলছি, শান্তি পর্বের মধ্যে এমন কিছু কিছু শ্লোক, এমন কিছু কিছু শব্দ, এমন কিছু তাৎপর্য রয়েছে যা আমাদেরকে মহাভারত আবর্তন করার একটা সুযোগ এনে দিচ্ছে, এবং বিশেষ করে ফিরে দেখার। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, প্রথমে একটি স্থান নিয়ে কথা বলবো, এবং তারপরে অবশ্যই সেখানে যে শ্লোকটি আছে সেখানেও সেই শ্রীকৃষ্ণ আসবেন। শ্রীকৃষ্ণ সরাসরি আসবেন একটু পরে, বিশেষ করে আসবেন তার পুত্র এবং তার পৌত্ররা, অর্থাৎ শ্রীকৃষ্ণকে কেন্দ্র করেই। কিন্তু এখানে একটা প্রশ্ন অনেকেই তুলেছেন, শান্তি পর্বের মধ্যে এই যে আলোচনা, এবং যেখানে শ্রীকৃষ্ণের প্রসঙ্গ এত বেশিভাবে আসছে, এগুলো কি প্রক্ষিপ্ত? পরবর্তীকালে আমরা বলবো না, প্রক্ষিপ্ত নয়, কারণ এটাই মহাকাব্যের একটা বৈশিষ্ট্য। বিভিন্ন ঘটনার একটা সাংকেতিক সূত্র যেমন থাকে, কিছু তার ঘটনার উল্লেখও থাকে, এবং সেটা থাকবেই, কারণ সব কথা সবসময় সব জায়গায় বিস্তারিতভাবেই যে বলা যাবে তেমন নয়। কখনো পরের ঘটনা অনেক আগে বলা হয়েছে, অনেক আগের ঘটনা অনেক পরেও বলা হয়েছে, এবং সেটা প্রয়োজন অনুসারে, স্থানের প্রয়োজনে, বক্তব্যের প্রয়োজনে, ঘটনার প্রয়োজনে সেটা এসেছে। এইভাবে যখন আসে, এইভাবে আসে। এটা যে কেবল মহাভারতের ক্ষেত্রে তা কিন্তু নয়, সব ক্ষেত্রে, সব বড় বড় যে কোনো রচনার ক্ষেত্রে, ইতিহাসের ক্ষেত্রে, একটা দীর্ঘ ইতিহাস রচনার ক্ষেত্রেও কিন্তু আমরা
এই জিনিসটাকে খুব স্পষ্ট করে সেখানে আমরা পাই। এটা নিয়ে কোনো দ্বিধা নেই এবং এটাকে নস্যাৎ করে ওই প্রক্ষিপ্তের মধ্যে ফেলে দেওয়ার কোনো কারণ নেই। প্রক্ষিপ্ত মধ্যে ফেলে দেওয়ার উদ্দেশ্য দুটো থাকে। অনেক সময় পুরাণকারেরা অতটা পরিশ্রম করতে চান না, কিংবা তারা এটা বোঝেন না। এই দুটো কারণ হয়, হয় পরিশ্রম বিমুখ, কিংবা তাদের জ্ঞান বুদ্ধি ততটা নেই, সেই জন্যই তারা সেটাকে প্রক্ষিপ্ত বলে ছেড়ে দেন। আর কৃষ্ণের কথা যদি বলি, যে শান্তি পর্বের মধ্যে কৃষ্ণের কথা বহুবার বহুভাবে এসেছে, বহুবার, এবং শ্রীকৃষ্ণের স্তুতিটাও কিন্তু এই শান্তি পর্বের মধ্যেই আছে বিশেষভাবে। তো সেখানে এ কথা আমাদের বলতে হয় যে এই প্রসঙ্গে আমাদের প্রধান যুক্তি, এখানে যে প্রশ্ন বলে যে কৃষ্ণের কথা শান্তি পর্বের মধ্যে এত বিশেষভাবে চলে আসছে, কৃষ্ণ জীবনের ইতিহাস শান্তি পর্বের মধ্যে এত ইঙ্গিতপূর্ণভাবে রয়েছে, একেবারে বিস্তৃতভাবে আলোচনা করা নেই, একটা ইঙ্গিতে আছে বা একটা শ্লোকের মধ্যে আছে বা শ্লোকার্ধের মধ্যে আছে, যার থেকে শ্রীকৃষ্ণকে আমরা আবার নতুন করে ধরতে পারি। এটার ক্ষেত্রে আমাদের যুক্তি হচ্ছে এটাই, মহাভারতের খিল বা শেষ, যে পুরাণটিকে সর্বজনগ্রাহ্য সবাই আমরা ধরে রাখি তার গুরুত্বের জন্য, সেটি হচ্ছে হরিবংশ পুরাণ। হরিবংশ পুরাণ নামটার থেকেই কিন্তু হরি অর্থাৎ কৃষ্ণ, বিষ্ণু এবং বিষ্ণুর থেকে কৃষ্ণ, এই যে ধারা, তার একটা বংশ তালিকা সেখানে, তার একটা বংশ পরিচয় আমরা পাই। এবং বিশেষ করে শ্রীকৃষ্ণের বাল্যকাল, বাল্যজীবন, শিশুকাল, তার জন্ম বা তার জন্মের আগের যাদব বংশের ইতিহাসটাও কিন্তু সেখানে আমরা বিস্তৃতভাবে পাই। কৃষ্ণকে জানতে হলে বিষ্ণু পুরাণ, ভাগবত পুরাণ অবশ্যই আছে, কিন্তু প্রামাণ্যের দিক থেকে হরিবংশ পুরাণ অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেখানে বায়ু পুরাণ, অগ্নি পুরাণ, অন্যান্য পুরাণগুলোর আশ্রয় আমাদেরকে নিতে হবে, তাই সেগুলোকে আমাদের চর্চা করতে হবে, কিন্তু হরিবংশ পুরাণকে আমরা কেউই অস্বীকার করতে পারবো না, বাদ দিতে পারবো না। এমনকি ভাগবতকে বুঝতে হলেও, ভাগবত পুরাণকে বুঝতে হলেও আমাদের হরিবংশ পুরাণের আশ্রয়টা নিতে হবে। এইখানে হরিবংশ পুরাণের গুরুত্ব। যে হরিবংশ পুরাণ শ্রীকৃষ্ণের বাল্য জীবন, তার জন্ম এবং তার জন্ম পূর্বের ঘটনা থেকে বিস্তৃতভাবে আলোচনা করেছে, সেটা যদি মহাভারতের খিল হয়, তাহলে মহাভারতের প্রায় শেষের দিকে এসে এই 18টা পর্ব, 18 মধ্যে মহাভারত তার 12তম পর্ব হচ্ছে এই শান্তি পর্ব। তো এইখানে শ্রীকৃষ্ণের উল্লেখ থাকলে কি সেটা খুব একটা বেশি প্রক্ষিপ্ত বলে এটাকে ধরতে হবে? এমনকি এটাই কি বিচার্য হয়? এটা কোনো যুক্তি দাঁড়ায় না। যাই হোক, এইগুলো হচ্ছে আমাদের কথার প্রস্তাবনা। মূল কথায় আসে, এখানে হরিবংশ পুরাণে শ্রীকৃষ্ণকে দুটি পাঠে, হরিবংশ পুরাণে এবং বিশেষ করে শান্তি পর্বে, হরিবংশ পুরাণে তো বটেই, শান্তি পর্বে বিশেষভাবে আমরা 2 থেকে 3টি পাঠের মধ্যে শ্রীকৃষ্ণকে প্রাগজ্যোতিষেশ্বর বলা হয়েছে। প্রাগজ্যোতিষেশ্বর অর্থাৎ প্রাগজ্যোতিষপুরের ঈশ্বর কে বলা হয়েছে। এবং তারপরেও আরো কিছু কিছু কথা আছে। এই যে প্রাগজ্যোতিষপুর, এইটা নিয়েই আমাদের আজকের আলোচনা। আমরা এই আজকের আলোচনার বিষয় 2টি স্থান নাম নিয়ে, একটি প্রাগজ্যোতিষা এবং দ্বিতীয়টি হচ্ছে প্রাগজ্যোতিষাপুর, বা আধুনিক অনেকেই প্রাগজ্যোতিষাকে প্রাগজ্যোতিষ
এবং প্রাগজ্যোতিষাপুরকে প্রাগজ্যোতিষপুর এভাবেও অনেক পণ্ডিত, অনেক হিস্টোরিয়ান, অনেক ইন্দোলজিস্ট, অনেক পুরাণ গবেষক তারাও এই নামই ব্যবহার করেছে, প্রাগজ্যোতিষা বা প্রাগজ্যোতিষ এবং প্রাগজ্যোতিষাপুর বা প্রাগজ্যোতিষপুর। এইটা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই, এটা ঠিক আছে। কেউ প্রাগজ্যোতিষা বলেছেন, কেউ প্রাগজ্যোতিষ বলেছেন, কেউ প্রাগজ্যোতিষাপুর বলেছেন, কেউ প্রাগজ্যোতিষপুর বলেছেন। এটা নিয়ে দ্বন্দ্বটা হচ্ছে এদের ভৌগোলিক অবস্থান। এই দুটো নাম, এই দুটো কি একই জায়গা? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। প্রাগজ্যোতিষা আর প্রাগজ্যোতিষাপুর কি একই জায়গাকে বোঝাচ্ছে? এক নম্বর আমাদের আজকের আলোচ্য বিষয়। দুই বা প্রশ্ন এবং আলোচ্য বিষয়, এবং দুই, যদি এক না হয় তাহলে এই দুটোর স্থান পৌরাণিক বা সেই পুরাণে প্রাচীন সময়ে এই দুটির অবস্থান কোথায় ছিল এবং কি করে এই দুটোর নাম পরবর্তীকালে এক হয়ে গেল, এবং সেখানেই এই দুই স্থানের গুরুত্বটা কোথায় সেখানে আসবে। এর সঙ্গে যদি আজকে সময় হয় তাহলে আমরা আরেকটি স্থানের আলোচনা করব, সেটাও শোণিতপুর। এই শোণিতপুর নিয়েও কিন্তু এরকম একটা দ্বন্দ্ব আছে। যদি সম্ভব হয় শোণিতপুরে আসবো, নয়তো পরের পর্বে। দেখুন, আমরা যখন এই বিষয়গুলো, এই নামগুলো আসছিল, এই প্রাগজ্যোতিষপুর, প্রাগজ্যোতিষা, এই নামগুলো আমরা মহাভারতের এই যে কি বলে এই শান্তি পর্ব এসে পাচ্ছি তা নয়। এগুলোকে আমরা মহাভারতের সেই আদি পর্বের মধ্যেও পেয়েছি, সভা পর্বের মধ্যে পেয়েছি, মহাভারতের উদ্যোগ পর্বের মধ্যে পেয়েছি, যুদ্ধের বিভিন্ন পর্বের মধ্যে আমরা পেয়েছি। মহাভারতে তো আছে, হরিবংশ পুরাণে আছে, ভাগবতে আছে, বিষ্ণু পুরাণে আছে, বায়ু পুরাণে আছে, ব্রহ্মাণ্ড পুরাণে আছে, এমনকি নীলকণ্ঠ তার যে টিকা, সেই টিকার মধ্যেও তিনি এই দুটি স্থানের নাম উল্লেখ করেছেন। এতটাই গুরুত্বপূর্ণ, সেই জন্যে আমাদের আলোচনা এসছে। এবং এই আজকের আলোচনার সূত্রটা হচ্ছে প্রাগজ্যোতিষাশ্বরা বা প্রাগজ্যোতিষাপুরেশ্বরা। এই একেবারে এই বিশেষণটি শ্রীকৃষ্ণ সম্পর্কে ব্যবহার করা হয়েছিল। সেই ঘটনায় আমরা আসব পরে, অনেক পরে আসব। প্রথমেই আমরা প্রাগজ্যোতিষা এবং প্রাগজ্যোতিষপুর নিয়ে একটু আমরা কথা বলব। ঠাকুরমশাই, যেহেতু এই নামগুলো মহাভারতের বিভিন্ন পর্বের মধ্যে এসেছে, সুতরাং এগুলোর একটা বিষয়, এই স্থান নাম নিয়ে একটা আলোচনা, একটা আলোড়ন তো আমাদের মধ্যে হয়েছে, এবং স্বভাব মতো আমরা সেখানে ঠাকুরমশাইয়ের সঙ্গে কিছু কথা বলেছিলাম। এই প্রসঙ্গে বলে রাখি, ঠাকুরমশাইয়ের কিন্তু এই বিষয়গুলো আলোচনার ক্ষেত্রে তার নিজস্ব কিন্তু কোনো গোড়ামি ছিল না। অর্থাৎ তিনি বিভিন্ন ঐতিহাসিক, বিভিন্ন ইন্দোলজিস্ট, ভারততত্ত্ববিদদের বক্তব্য, বিভিন্ন ঐতিহাসিকদের বক্তব্য, বিভিন্ন পৌরাণিক যে সমস্ত গবেষক রয়েছেন তাদের বক্তব্য, সবাইকে নিয়েই তিনি কিন্তু বিশেষভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে তারপরে তিনি তার নিজের সিদ্ধান্তে আসতেন। সেই ধারার মধ্যে যেমন তার গুরু বি.এম. বড়ুয়া, তিনি যেমন আছেন, তেমনি সেখানে আমরা পাচ্ছি
বিশ্বনারায়ণ শাস্ত্রী অর্থাৎ বেণীমাধব বড়ুয়ার, ঠাকুরমশাই বেণীমাধব বড়ুয়ার ছাত্র ছিলেন, তার অধীনেই তিনি পালি নিয়ে গবেষণা করেছিলেন। পালি বিষয় নিয়ে তিনি বহু গবেষণার কাজ করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়। সেছাড়াও বিশ্বনারায়ণ শাস্ত্রী, উইলিয়াম ডালরেম্পল কিংবা যদুনাথ সরকার, হেমচন্দ্র রায়চৌধুরী এবং তিনি যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ছিলেন ঠাকুরমশাই, কেপি জয়সওয়াল, রাধাকুমুদ মুখার্জি ও কেপি জয়সওয়ালের বিভিন্ন রচনা, বিভিন্ন লেখা, বিভিন্ন তথ্য, রাধাকুমুদ মুখার্জির, আর জি ভান্ডারকর, নলিনীকান্ত শাস্ত্রী, অনন্ত সদাশিব আতলকর কিংবা ইরফান হাবিব থেকে রমিলা থাপার সবার তিনি কিন্তু, তার কোনো এক্ষেত্রে কোনো ছুত মার্গ ছিল না। অমলেন্দু গুহ, এমনকি আমরা তার কাছে দীপেশ চক্রবর্তীর রচনাও দেখেছি তার কাছে। সবে দীপেশ চক্রবর্তী তখন উঠছেন, প্রায় ছাত্র, তিনিও ঠাকুরমশাইয়ের কাছে বহুবার এসেছেন তার বিভিন্ন প্রয়োজনে। তার যুক্তিও তিনি কিন্তু মন দিয়ে শুনতেন, সব দিককে বিচার করেই তিনি এই জিনিসগুলোকে এনেছেন। এখানে এই যে জায়গা প্রাগজ্যোতিষা এবং প্রাগজ্যোতিষপুর, এটা নিয়ে আমাদের এবার এই যে পূর্ব ভারতের অরুণাচল এবং আসামে যাওয়ার মূলে আমাদের কাছে আহ্বান এসেছিল কয়েকজনের কাছ থেকে। এসেছিলেন বিমলেন্দু বেজবড়ুয়া, এরা, তারপর বিকাশচন্দ্র শাস্ত্রী, নলিনীকান্ত বড়ুয়া, ধ্রুবকান্ত হাজারিকা এবং মালতী খান্না শাস্ত্রী। এরা প্রত্যেকেই প্রথিতযশা স্কলার, ইতিহাস, ভারতবর্ষের ভারততত্ত্ব এবং বিভিন্ন বিষয় নিয়ে, পৌরাণিক বিষয় নিয়ে তাদের একটা দীর্ঘদিনের চর্চা, এবং এরা অনেকেই বেণীমাধব বড়ুয়ার ছাত্র কিংবা মধু খান্নার ছাত্রী। বিকাশচন্দ্র শাস্ত্রী তো দীপেশ এর ছাত্র, এবং এর সঙ্গেও তিনি বিশ্বনারায়ণ শাস্ত্রীর ভাইপো। সুতরাং এরা প্রত্যেকে প্রখ্যাত এবং প্রখ্যাত বিশেষ। তারা আমাদেরকে একটা সুযোগ দিয়েছিলেন একটা বিষয় নিয়ে গবেষণা করার, একটা বিষয় খোঁজ অন্বেষণ করে বের করার। সেটা হচ্ছে এই যে নামগুলো বলছি না, প্রাগজ্যোতিষা, প্রাগজ্যোতিষপুর, এই প্রাগজ্যোতিষা আর প্রাগজ্যোতিষপুর কি এক যদি এক না হয় তাহলে এদের প্রকৃত স্থানটা কোথায়, প্রাচীনে প্রকৃত অবস্থানটা কোথায় ছিল, এবং কি করে সেই স্থানগুলো পরিবর্তিত হয়ে অন্য জায়গায় চলে এলো। প্রাগজ্যোতিষপুর বলতে বর্তমানে যে আসামকে বোঝায়, এটা কোথায় হলো? তাহলে এর সাথে অরুণাচল বা আসামের এই যে একটা অংশ, এর কোনো সম্পর্ক আছে কিনা? সবচেয়ে মজার ব্যাপার এটা, আমরা শিলঘাট টাউন, আসামের শিলঘাট টাউনে আমরা গিয়েছিলাম। সেখানের একটা অংশ অনেকটা ওই অরুণাচলে যাবার পথে, ভালুকপং যাবার পথে একটা জায়গা আছে, সেখানে আমরা পাচ্ছি, সেখানে এই লোহিত শোণিতপুর এই জায়গাটা আমরা পাচ্ছি। সেখানে একটা স্থানের নাম শোণিতপুর, এবং আশ্চর্য হয়ে আমরা লক্ষ্য করেছি সেইখানকার যে সমস্ত আদিবাসীরা আছেন, যে সমস্ত স্থানীয় মানুষজন আছেন, তারা এটাকে শোণিতপুর বলেই জানেন। এবং শুধু তাই নয়, সেখানে আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করছি উষা এবং অনিরুদ্ধের মন্দির আছে, এবং তাদের বিবাহস্থল, বিবাহ মণ্ডপও আছে। এই উষা, তিনি হচ্ছেন বানরাজের কন্যা। কে বানরাজ, কে উষা,
এই প্রসঙ্গে আমরা আসব। আর অনিরুদ্ধ তিনি হচ্ছে শ্রীকৃষ্ণের পৌত্র, শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন, তার পুত্র অর্থাৎ শ্রীকৃষ্ণের পৌত্র হচ্ছেন অনিরুদ্ধ। এই বাণ, উষা এবং অনিরুদ্ধকে নিয়ে একটা ঘটনা আছে এবং শোণিতপুর সেই স্থানের সাথে খুব সম্পর্কিত এবং সেই জায়গাটা এই আসামে চলে এসেছে। আসামের এই শিলঘাট টাউন থেকে ভালুকপং যাবার ঠিক পথের মধ্যেই ডান দিকে বাঁ দিকে এরকম সেখানে উষা অনিরুদ্ধের মন্দির আছে, তাদের বিবাহ মণ্ডপটিও আছে, আমরা দেখেছি। এখানেই এই যাদের নাম করলাম, যারা আমাদেরকে আহ্বান করেছিলেন, বিমলেন্দু, বেজবড়ুয়া, বিকাশ, নলিনীকান্ত, ধ্রুবকান্ত, এরা আমাদের কাছে একটা আহ্বান করেছিলেন যে এই জায়গার সাথে এই জায়গার যে তাৎপর্য, এই যে নামকরণ, যেটা মানে স্থানীয় লোকেরা বলছেন এবং সেই স্থানীয় ইতিহাসও কিন্তু অনেক পুরনো। এমন নয় যে এই 10 বছর 50 বছর ধরে এটা নাম হয়েছে, তা নয়। ট্রেজারিতে গিয়ে আমরা দেখেছি সেখানের এই রেজিস্ট্রেশন, যে প্রাচীন যে সমস্ত দলিল, পুরনো যে সমস্ত দলিল তারা দেখিয়েছেন আমাদেরকে, বিশেষ করে নলিনীকান্ত বড়ুয়া, তিনি অনেক সংগ্রহ করে নিয়ে এসেছিলেন, যে সেগুলো 1000 বছর আগেকার অনেক দলিল তিনি জোগাড় করে আনতে সমর্থ হয়েছিলেন। এবং সেখানে কিন্তু এই জায়গার নাম শোণিতপুর বা লৌহিত্যপুর এরকম লেখা আছে। লৌহিত্য থেকে শোণিত মানে রক্ত, লোহিত রক্ত, এবং তার থেকে শোণিতপুর এরকম একটা যদি আসে, সম্পর্ক যদি আসে, তাহলে এরকম একটা নাম আছে। তাহলে আর শোণিতপুর বলতে সেই প্রাচীন সময়ে যে জায়গাটাকে বোঝা হয়, যেটা বানরের রাজধানী শোণিতপুর নিয়ে যখন আমরা কথা বলবো তখন সেটা বলবো, সেটা এখানে কি করে নেবে এলো। এবং এখানেই এই 1000 বছর ধরে চলে আসা স্থানীয় মানুষের কাছে উষা এবং অনিরুদ্ধের প্রতি তাদের যে শ্রদ্ধা এবং তাদেরকে স্মরণ করে যে সমস্ত বিবাহ মণ্ডপ মন্দিরগুলো গড়ে উঠেছে, সেগুলো কিন্তু অনেক পুরনো। সেগুলো প্রায় 700-800 বছরের পুরনো। এই নয় যে নতুন গজিয়ে ওঠা। অনেকগুলোর স্থাপত্য প্রায় 700 বছরের প্রায় কাছাকাছি, 500-600 বছর তো বটেই। দুই একটি যা মানে আমাদের জিওলজিক্যাল সার্ভে থেকে তারা যে যে সমস্ত প্রত্নতত্ত্ব যে তারা খুঁজে বের করেছেন, যে সমস্ত অনুসন্ধান করে তারা যে সমস্ত সেখানকার তথ্য এনেছেন, সেটার ইতিহাসও কিন্তু বেশ পুরনো, প্রায় 600-700 বছরের পুরানো তো বটেই, 700-800 মতন কাছাকাছি। এটাও আমরা সেখানে দেখছি এবং কোথাও সেটা 1000 বছরও পার হয়ে গেছে। এই প্রত্নতাত্ত্বিক উপাদান, তথ্য, সেটাও আমাদেরকে ভাবিয়েছে, যার জন্য থেকেই আমরা এই আলোচনায় আসছি। সুতরাং সংক্ষেপে, খুব বিস্তারিতের মধ্যে যাব না, কিন্তু বেশ কয়েকটি পর্ব ধরে আমরা এই বিষয়টিকে নিয়ে আলোচনা করব। মনে রাখবেন, এইসব বিষয়ের সূত্র কিন্তু আমাদের এই শান্তি পর্ব, এবং সেখানে শান্তি পর্বে শ্রীকৃষ্ণ হচ্ছেন মূল কেন্দ্রে রয়েছেন। তাকে প্রাগজ্যোতিষাশ্বরা বা প্রাগজ্যোতিষ্পুরেশ্বরা এই বলেই কিন্তু তাকে সম্বোধন করা হয়েছে। এটা শান্তি পর্বের মধ্যে আছে। আমরা আজকে কথা বলছি প্রাগজ্যোতিষপুরকে নিয়ে। যদি আমরা এই প্রসঙ্গে প্রথমেই আমাদেরকে ঠাকুরমশাই যাকে স্মরণ করেছেন, আমরা তাকেই স্মরণ করব, তার গুরুদেবকেই আমরা স্মরণ করব। এবং সেখানে
এই বড়ুয়া মহাশয়, তিনি যেভাবে এই জায়গাগুলোকে দেখিয়েছেন, তিনি যে তথ্য এখানে তুলে এনেছেন, সেই তথ্যগুলোকে আমরা প্রথমে রাখব, তারপরে ধীরে ধীরে দেখাবো এই যে বিভিন্ন সেখানের উল্লেখ রয়েছে, সেই উল্লেখগুলো কিভাবে সেখানে এক এক করে উঠে এসেছে, সেটা আমরা এখানে দেখব। এখানে বেণীমাধব বড়ুয়া তিনি বলছেন এই মূলত প্রাগজ্যোতিষা এটি হচ্ছে পাঞ্জাব কাশ্মীর অঞ্চলের একটি স্থান। লক্ষ্য করুন, পাঞ্জাব কাশ্মীর অঞ্চলের একটি স্থান হচ্ছে প্রাগজ্যোতিষা, এবং তিনি প্রাগজ্যোতিষ এবং প্রাগজ্যোতিষপুর দুটোকেই বলছেন একই জায়গা। তার মতে বেণীমাধব বড়ুয়ার, মহামতি বেণীমাধব বড়ুয়ার মতে প্রাগজ্যোতিষ এবং প্রাগজ্যোতিষপুর এক, এবং এই দুটি পূর্ব পাঞ্জাবের একটি অংশ। সেটি কেন তিনি সেই কথাটা বলছেন? বলছেন যে এটা যেমন মহাভারতের খানিকটা অংশে আছে, তেমনি রামায়ণের মধ্যেও এর একটা অংশ আছে, এবং হরিবংশ পুরাণের মধ্যেও এই দুই জায়গার উল্লেখ আছে। এবং এখানে আমরা দেখছি যে ভগদত্তের, মহাভারতে আমরা পাচ্ছি ভগদত্ত, মহারাজ ভগদত্ত, তিনি এই প্রাগজ্যোতিষপুরের অধিপতি। তিনি মহারাজ যুধিষ্ঠিরের, এটা একেবারে আমরা সভা পর্বের মধ্যে দেখছি, ইন্দ্রপ্রস্থের সেই সভা, সেখানে আমরা দেখছি ভগদত্ত তিনি অনেক দামি দামি উপঢৌকন নিয়ে, মূল্যবান উপঢৌকন নিয়ে উপস্থিত হয়েছেন ইন্দ্রপ্রস্থে, এবং তার যে উপঢৌকনের যে তালিকা মহাভারত বলছে, সেখানে রয়েছে হস্তিদন্তের তরবারি, হস্তিদন্তের হাতল দেওয়া, হাতির দাঁতের হাতলের তলোয়ার, পাথরের অলঙ্কার, অনেক হাতি, এবং বিশেষ করে লক্ষ্য করার দামি ঘোড়া, দামি ঘোড়া, এইটাকে নিয়ে এসছে। হাতি নিয়ে আমাদের প্রশ্ন নেই। এই প্রাগজ্যোতিষপুর যে অঞ্চল, এখানে প্রচুর হাতি প্রাচীন সময়েও পাওয়া যেত, এখনও পাওয়া যায়। আপনারা যদি কাজিরাঙ্গা সেই অরণ্যে যান, সেখানে আপনারা এখনও প্রচুর হাতি দেখতে পাবেন। গন্ডার, হরিণ এসবের পাশাপাশি প্রচুর হাতি দেখতে পাবেন। আসাম হাতির জন্য বিখ্যাত, আসাম প্রচুর হাতি আছে। কিন্তু এখানে উল্লেখ করছেন ঘোড়া, এই যে ঘোড়ার উল্লেখ করছেন, এইটা তো আসামে ঘোড়া নেই। সুতরাং প্রাগজ্যোতিষপুর বা প্রাগজ্যোতিষা এটা সে সময়ের কিন্তু আসামের অঞ্চল নয়, এটা হচ্ছে সে সময়ের ওই পূর্ব পাঞ্জাব বা কাশ্মীর অঞ্চল, কাশ্মীর পাঞ্জাবের একটা অংশ, যেটার নাম হচ্ছে এই প্রাগজ্যোতিষা। এবং শুধু তাই নয়, মহাভারতের সভাপর্বে রাষ্ট্রীয় যজ্ঞের প্রাক্কালে মহারাজ যুধিষ্ঠির তার ভাইদেরকে যে দিগ্বিজয়ের জন্য পাঠিয়েছেন, সেইখানে কারা কোন জায়গায় দিগ্বিজয়ের গিয়েছিলেন দায়িত্ব নিয়ে, সেটা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন পূর্ব ভারতের বা এই পূর্ব দিকের দায়িত্বে ছিলেন ভীম, আর পশ্চিম দিকে ছিলেন নকুল। এইটা বিশেষ করে লক্ষ্য করা। কেন আমরা বলছি, ভীমসেন পূর্ব দিক জয় করতে করতে তিনি এই বঙ্গদেশে এসেছিলেন, বিশাল অবিভক্ত বঙ্গ, এবং বঙ্গ তখন কিন্তু এই পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, খানিকটা
উড়িষ্যা এবং আসামের একটা বৃহত্তর অংশ নিয়েই ছিল সেই ভারত সেখানে, এবং সেখানে ভীম এই বঙ্গদেশে এসেছিলেন এবং পুণ্ড্রবর্ধন এই অঞ্চল পর্যন্ত তিনি জয় করেছিলেন। এবং সেখানে আমরা দেখছি যে এই দিগ্বিজয়ের মধ্যে ভীম এসছে, কিন্তু প্রাগজ্যোতিষপুর জয় করেছেন ভীমসেন নয়, জয় করেছেন অর্জুন। পশ্চিমে অভিযান করেছেন নকুল। আর ভীমের যাত্রাপথ কিংবা নকুলের যাত্রাপথ কোথাও মহাভারতে আমরা প্রাগজ্যোতিষপুরের নাম পাই না। নামটা পাই আমরা অর্জুনের যাত্রাপথে, দিগ্বিজয়ের যাত্রাপথে। এবং বিশেষ করে লক্ষ্য করবেন, অর্জুন কুলিন্দ সাকল জয় করার পর তিনি প্রাগজ্যোতিষপুরে পৌঁছেছেন। তিনি গেছিলেন, অর্জুনের দিকটা ছিল উত্তর দিক, উত্তর ভারত, পূর্বও নয় পশ্চিমও নয়। পূর্ব দিকে এসছেন ভীম, পশ্চিম দিকে গিয়েছেন নকুল, আর উত্তর দিকে গিয়েছিলেন অর্জুন। আমরা ভীমের যাত্রাপথে প্রাগজ্যোতিষপুর পাচ্ছি না, নকুলের যাত্রাপথে প্রাগজ্যোতিষপুর পাচ্ছি না, আমরা প্রাগজ্যোতিষপুর নামটা পাচ্ছি অর্জুনের যাত্রাপথে, অর্থাৎ উত্তর দিকে, উত্তর দিকে আমরা পাচ্ছি। এবং সেখানে মহাভারতের কবি এই প্রাগজ্যোতিষপুরকে খুব পরিষ্কার করে উত্তর ভারতের একটা অঞ্চল বলেই বর্ণনা করেছেন। কুলিন্দ জনজাতির যে অবস্থান, বর্তমান হরিয়ানা, হিমাচল প্রদেশ যে অঞ্চলটাকে নিয়ে ছিল, অর্জুন সেখান থেকে আরও উত্তরে গিয়েছেন এবং সেখানেই তিনি প্রাগজ্যোতিষপুরে গিয়ে পৌঁছেছেন। তার মানে উত্তর পূর্ব অঞ্চল, জম্মু কাশ্মীর অঞ্চলটাই সেখানে দাঁড়াচ্ছে, এবং এই জম্মু কাশ্মীর বা পূর্ব পাঞ্জাব অঞ্চলটাই হচ্ছে প্রাচীন প্রাগজ্যোতিষা বা প্রাগজ্যোতিষাপুর, যাই বলা হোক না কারণ সেই অঞ্চলটি। আবার চলে আসুন, মহাভারতের সভা পর্বের মধ্যে আরেকটি উপপর্ব আছে, আমরা আপনাদেরকে একটু সেই জায়গার কথা বলবো। সেটা হচ্ছে, এই উপপর্ব হচ্ছে উপায়ন পর্ব। সেখানেও প্রাগজ্যোতিষপুরের নামের উল্লেখ আছে এবং সেখানেও দিগ্বিজয়ের মধ্যে দেখছি যে মহারাজ ভগদত্ত রয়েছেন। মহারাজ ভগদত্তের বিস্তৃত যে রাজ্য, তার রাজ্যের যে বিস্তৃতি, তার যে ভৌগোলিক অবস্থান, সেটাকে যদি আমরা একটুখানি পৌরাণিক তথ্য থেকে বিশ্লেষণ করি, তাহলে দেখব যে এই প্রাগজ্যোতিষপুরের রাজা ভগদত্ত, তিনি পার্বত্য অঞ্চল পার হয়ে, কিরাত অঞ্চল পার হয়ে চীন পর্যন্ত তার সীমানা। হ্যাঁ, এবং সেখানে মহাভারতে খুব পরিষ্কার করে বলছে, সা কিরাতশ্চৈ চীনশ্চৈ বৃত প্রাগজ্যোতিষ অভবৎ। এই জায়গায় আবার যদি আমরা রামায়ণে আসি, তাহলে সেই জায়গায় আমরা প্রাগজ্যোতিষকে পাচ্ছি মহাভারতের স্থানকে একটুখানি অতিক্রম করে। খানিকটা মহাভারতের জায়গা আছে, কিন্তু আরেকটু এগিয়ে গিয়ে হিমালয়ের সন্নিহিত হিমালয় পার্বত্য অঞ্চলে, সেখানে সেই সাগরের কথা উল্লেখ করা হয়েছে রামায়ণে প্রাগজ্যোতিষপুরের মধ্যে। একটু মন দিয়ে শুনবেন, আলোচনাটা তো স্থানকাল নিয়ে হচ্ছে, একটু মন দিয়ে শুনতে হবে। হ্যাঁ, আমরা একটু জটিল স্বীকার করছি, কিন্তু এই জায়গাগুলো আমাদের জানতে হবে। আমাদের ভারতবর্ষের প্রাচীন ভৌগোলিক অবস্থানটাও কিন্তু এখানে পরিষ্কার হয়ে আসে। এর থেকে আমরা বুঝতে পারি যে আমাদের সেকালে প্রাচীন সময়ে, মানে গোটা ভারতবর্ষের
ভৌগোলিক আয়তনটা কত বিস্তৃত ছিল, বা এই মহাভারত রামায়ণে আমাদের এই সাংস্কৃতিক প্রভাবটা কত দূর পর্যন্ত বিস্তৃত ছিল, এটা নিয়েও কিন্তু আমাদের একটা স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। এটাও তো আমাদের একটা ঐতিহ্য, আমাদের গর্ব। সুতরাং এই জায়গাগুলো নিয়ে যে আমরা একটু বলছি, ক্লান্তি অপনোদন করে একটু শুনুন, একটু মন দিয়ে শুনুন। সেখানে রামায়ণের কথায় বলছি, এই প্রাগজ্যোতিষের অঞ্চলটা সেখানে চলে যাচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চলে, এবং তার সেখানে সাগর কথা হচ্ছে, সাগরকে আমরা হ্রদ যদি ধরি তাহলে মানস সরোবর তার অন্তর্ভুক্ত। মানস সরোবর কিংবা কাশ্মীরের যে সমস্ত হ্রদগুলো আছে এগুলো তার অন্তর্গত। এবং সেখানেই ভগদত্তের রাজত্বের পরিচয়, তার রাজ্য সীমার পরিচয়টাও আমরা কিন্তু বুঝতে পারছি। এখানে মহাভারতের আরেকটি পর্বের কথা আমরা বলবো। তার মানে এইটুকু এখন পর্যন্ত যে আলোচনাটুকু আমরা করলাম, তাহলে আমরা বুঝতে পারছি প্রাগজ্যোতিষা বা প্রাগজ্যোতিষপুর হচ্ছে মহাভারতের সময় বা প্রাচীন সময়ে পূর্ব পাঞ্জাব বা কাশ্মীরের সেই অংশ, এবং যার বিস্তৃতি একেবারে হিমালয়ের মানস সরোবর পর্যন্ত, এর মধ্যে বিস্তৃত ছিল এই প্রাগজ্যোতিষ। এটা যদি আমরা ভগদত্তের রাজ্যের অংশ ধরি তাহলেও তার রাজ্যের অংশ কতটা বিস্তৃত, প্রাগজ্যোতিষপুরের অধিপতি তার রাজ্যের অংশ কতটা বিস্তৃত, সেটাও আমরা কিন্তু এখানে বুঝতে পারছি। ঠিক আছে, আরেকটা জিনিস এখানে লক্ষ্য করবেন, আরেকটা চলে আসুন আশ্বমেধিক পর্ব, মহাভারতের আশ্বমেধিক পর্বে। সেখানে যদি আপনারা আসেন, এবং এটার সাথে হরিবংশেরও একটা মিল আছে, সেখানে আমরা দেখছি আশ্বমেধের যজ্ঞের ঘোড়া নিয়ে, সেখানে আমরা দেখছি অর্জুন ত্রিগর্তে এসে পৌঁছেছেন। ত্রিগর্ত মানে বর্তমান ত্রিগর্তটা কোথায়? এটা হচ্ছে বর্তমান পাঞ্জাবের একটা অংশ। ত্রিগর্ত, প্রাচীন ত্রিগর্ত হচ্ছে বর্তমান পাঞ্জাবেরই একটা অংশ, অর্থাৎ সেই অংশটা যেটা প্রাচীন সময়ে প্রাগজ্যোতিষপুর যেটা বলা হয়েছে ত্রিগর্ত, সেই অংশ। এবং ত্রিগর্ত, সেই ত্রিগর্ত থেকে অর্জুন আবার গেছেন প্রাগজ্যোতিষপুরে, ত্রিগর্ত থেকে তিনি গেছেন আবার প্রাগজ্যোতিষপুরে। এই ত্রিগর্তের মহারাজা হচ্ছেন ভগদত্ত, তার রাজধানীটা অঞ্চলটাও প্রাগজ্যোতিষপুর। সুতরাং প্রাগজ্যোতিষপুরের অবস্থান মহাভারত রামায়ণ যে অংশটা, সেটা কিন্তু ওই জায়গাটাকেই বোঝাচ্ছে, কাশ্মীর এবং পূর্ব পাঞ্জাব সন্নিহিত, এবং কাশ্মীরের একেবারে ওপরের অংশ হিমালয়ের অংশ এই মানস সরোবর পর্যন্ত বিস্তৃত। এবং ভগদত্তের সেখানে দেখছি কুরুক্ষেত্রের যুদ্ধে যখন মহারাজ ভগদত্ত মারা যান, তখন সেখানে আমরা ত্রিগর্তের মহারাজ ভগদত্তের পুত্র বজ্রদত্ত, ভগদত্তের পুত্র হচ্ছে বজ্রদত্ত, তিনিও এসেছেন বিশাল এক হস্তি বাহিনী নিয়ে। এই জায়গা, এই হস্তি বাহিনীটি তার মানে এখানে এই সমস্ত ভৌগোলিক অবস্থানগুলোকে লক্ষ্য করুন, ঘটনাগুলোকে লক্ষ্য করুন, প্রাণীগুলোকে লক্ষ্য করুন, এই সবগুলোকে আমরা তথ্য দিয়ে যাচ্ছি। সেখানে বলা হচ্ছে হরিবংশ পুরাণ একটি শ্লোকে এই প্রাগজ্যোতিষপুরের অবস্থানকে স্পষ্ট করেছেন। সেখানে বলছেন নরকাসুর ছিলেন প্রাগজ্যোতিষপুরের অধিপতি, এবং তার সেনাপতি, তার সেনাপ্রধান হয়গ্রীব,
প্রাগজ্যোতিষপুরে শ্রীকৃষ্ণের হাতে নিহত হয়েছে। এবং সেই জায়গায় যেখানে হয়গ্রীব নিহত হন সেই স্থানের নাম হচ্ছে ঔদকা। ঔদকা। এবং অনেক পরবর্তী সময়ে আমরা নীলকণ্ঠের টিকার থেকে আমরা এই পরবর্তী সময়ে প্রাগজ্যোতিষপুর নিয়ে দুটি সূত্র পাই। একটি টিকায় নীলকণ্ঠ এই পাঞ্জাব কাশ্মীর সন্নিহিত অঞ্চলকেও বলছেন, আবার তিনি আসামের লোহিত গঙ্গ এই স্থানটির নামকেও উল্লেখ করছেন। এই যে লোহিত গঙ্গ এই স্থানটি হচ্ছে সিন্ধু প্রদেশ, আসাম নয়, সিন্ধু প্রদেশের অংশ। এবং নীলকণ্ঠ খুব পরিষ্কার করে বলছেন, লোহিত গঙ্গস্য সিন্ধু প্রদেশ বিশেষস্য, অর্থাৎ লোহিত গঙ্গ এই প্রদেশটি সিন্ধু প্রদেশের একটি অংশ। এবং এটা মৎস্য পুরাণের মধ্যেও আমরা, ব্রহ্মাণ্ড পুরাণের মধ্যেও এর সমর্থন পাচ্ছি। অর্থাৎ এইটা হচ্ছে প্রাচীন প্রাগজ্যোতিষপুরের অধিষ্ঠান, এ নিয়ে কোনো দ্বন্দ্ব নেই, এটা ঠিক এই জায়গা। আবার অনেক পরবর্তী সময়ে আমরা যদি আরও অনেক পরবর্তী সময় নিয়ে আসি, পৌরাণিক সময়ের একেবারে শেষের দিকে আছে, যেখানে আমরা নরকাসুরের কথা পাচ্ছি। এবং নরকাসুরের কথা বিশেষ করে বলা হয়েছে কালিকা পুরাণ। কালিকা পুরাণ, সেই কালিকা পুরাণ কিন্তু খুব স্পষ্ট করে নরকাসুরের রাজ্যের নাম প্রাগজ্যোতিষপুর বলেছেন এবং নরকাসুরকে প্রাগজ্যোতিষপুরের অধিপতি হিসেবে বলা হয়েছে। এবং এই প্রাগজ্যোতিষপুরের এই অবস্থান হচ্ছেন কামরূপ অর্থাৎ আসামে। সেই অর্থ থেকে প্রাগজ্যোতিষপুর পরবর্তী সময়ে আসামের একটি অংশ হয়ে এসেছে। এখানে অনেক পৌরাণিকেরা একটা গোলমাল করে ফেলেছেন। তারা এই দুটো জায়গাকে মেলাতে গিয়ে কেউ প্রথম তথ্যটাকে অস্বীকার করেছে, কেউ দ্বিতীয় তথ্যটাকে গুরুত্ব দেননি। ফলে একটা বিভ্রান্তি, একটা দ্বন্দ্ব সেখানে এসেছে। কোনোটাই কিন্তু দ্বন্দ্ব নেই। ঠাকুরমশাই বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন তথ্য এবং নামগুলোকে নিয়ে এসে বলছেন এটা ঠিক, প্রাগজ্যোতিষা বা প্রাগজ্যোতিষপুরের প্রাচীন অবস্থানটি কিন্তু আসলে সেই পূর্ব পাঞ্জাব থেকে আরম্ভ করে কাশ্মীর হয়ে সেই মানস সরোবর পর্যন্ত অঞ্চলটাই ছিল, সেটাই ছিল প্রাগজ্যোতিষা বা প্রাগজ্যোতিষপুর। পরবর্তী সময়ে এই জায়গার এই স্থানটি এতটা বিখ্যাত, এবং ভগদত্ত ছিলেন, মহাভারতের সময় ভগদত্ত ছিলেন এই অঞ্চলের অধিপতি। তার রাজ্যসীমা এই পূর্ব পাঞ্জাব থেকে আরম্ভ করে ওই একেবারে মানস সরোবর ওইদিকে চীন পর্যন্ত, পুলিন্দ পর্যন্ত বিস্তৃত ছিল। তার পরিষ্কার তথ্য মহাভারত এবং অন্যান্য পুরাণে, হরিবংশ পুরাণের মধ্যেও পাচ্ছে। এই নিয়ে কোনো দ্বন্দ্ব নেই, সেটাই সঠিক। ভগদত্ত কোনো অবস্থাতেই আসাম অঞ্চলে ছিলেন না। আসাম এই অংশ যখন প্রাগজ্যোতিষপুর হলেন, এবং ওই পরবর্তী সময়ে এই প্রাগজ্যোতিষপুর রাজার সাথে জরাসন্ধেরও একটা মৈত্রী হয় এবং সম্বন্ধ আসে, এবং সেটা হচ্ছে অনেক পরবর্তী সময়। তখন এই আসামের কিয়দ অংশ, পুরোপুরি আসামের ওপরের অংশটা, অর্থাৎ অরুণাচল ঘেঁষা যে আসাম এর অংশটা, এই অঞ্চলটা ছিল তখন প্রাগজ্যোতিষপুর। মূলত অরুণাচল অংশটা হচ্ছে প্রাগজ্যোতিষপুর। সেই প্রাগজ্যোতিষপুরের রাজা ছিলেন জরাসন্ধের
পরম মিত্র, এই জায়গা, সেটা কিন্তু লোয়ার আসাম বা এই পরবর্তী অংশের আসাম না, এটা অনেক পরবর্তী সময় এসেছে, নরকাসুরের এই সময়টাকে এসেছে। তাহলে একে খুব পরিষ্কার করে বেণীমাধব বড়ুয়া এটাকে ধরেছেন, এবং তার এই তথ্যের মান্যতাও কিন্তু ভারতবর্ষের যে আমাদের যে ঐতিহাসিক সংস্থান, কেন্দ্রীয় ঐতিহাসিক সংস্থান, সেখান থেকে তার একটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ কাশ্মীর সন্নিহিত অংশটাই প্রাগজ্যোতিষপুর অঞ্চল, এটা ঠিক। পরবর্তী এই অঞ্চলটা পরবর্তী সময়ে ওই কাশ্মীরের জায়গা থেকে ওই নামটা সরে সেটা চলে এসছে অরুণাচল এবং আপার আসাম, অর্থাৎ অরুণাচল সন্নিহিত আসামের অংশটার নাম হয়ে যায় নতুনভাবে প্রাগজ্যোতিষপুর। সেটা কিন্তু প্রাগজ্যোতিষা নয়। পূর্ব পাঞ্জাব, ভগদত্তের ওই জায়গাটা পূর্ব পাঞ্জাব থেকে আরম্ভ করে কাশ্মীর পর্যন্ত তার দুটো নামই আছে, প্রাগজ্যোতিষপুরও আছে, প্রাগজ্যোতিষাও আছে। কিন্তু পরবর্তী সময়ে যখন নতুন নাম হলো অরুণাচল এবং এই আসামের উপরের অংশটা, এই জায়গায় প্রাগ, তখন তার নাম কিন্তু প্রাগজ্যোতিষপুরই, শুধু প্রাগজ্যোতিষা না। এই জায়গায় লক্ষ্য করুন, প্রাগজ্যোতিষ, এই জায়গায় দেখবেন মৎস্য পুরাণের মধ্যে কিংবা কাত্যায়ন স্রোত সূত্রের মধ্যে, আশ্বলায়ন স্রোত সূত্রের মধ্যে প্রাগ বংশ বলে একটি শব্দ আপনারা পাবেন। প্রাগ বংশ, প্রাগ মানে প্রাক, পূর্ব, প্রাক প্রথম, প্রথম প্রাক, সেই অর্থে প্রাক। আগে আমরা এই প্রাগ বংশের কথাটা বলে দিই, তাহলে প্রাগজ্যোতিষপুর এর সাথে অরুণাচল এবং ওই অরুণাচল সন্নিহিত আসামের যে একটা সূত্র, সেটা পরিষ্কার হবে। প্রাগ বংশের উল্লেখ আমরা বলেছি মৎস্য পুরাণের মধ্যে তো বিশেষভাবে আছে, কাত্যায়ন এবং আশ্বলায়ন স্রৌত সূত্রের মধ্যেও সেটা রয়েছে। প্রাগ বংশর প্রাগ কথার অর্থ হচ্ছে প্রথম, পূর্ব, প্রথম বা পূর্ব, প্রথম বা পূর্ব, এই হচ্ছে প্রাগ। বংশ শব্দের অর্থ হচ্ছে বাঁশ, বংশদণ্ড, বাঁশ। তো এই আশ্বলায়ন বা কাত্যায়ন স্রোত সূত্রে সেখানে বলা আছে যে সমস্ত যজ্ঞ মণ্ডপগুলো, যজ্ঞ যেখানে হয় সেই যজ্ঞ মণ্ডপগুলো, হ্যাঁ, যেখানে দেবতাদের উদ্দেশ্যে যাজ্ঞিক ক্রিয়া করা হবে, সেখানে যে মণ্ডপ বা একটা গৃহ তৈরি করা হচ্ছে, সেগুলো তো সেই মণ্ডপের চালগুলো তৈরি করা হতো বংশদণ্ড দিয়ে, বাঁশ দিয়ে। এবং সেটা একেবারে পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত প্রসারিত, দিকটাকে লক্ষ্য করুন, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত প্রসারিত এইভাবে। সেই জন্য এই যে পূর্ব দিকে প্রসারিত, পূর্ব দিকে প্রসারিত সেই অর্থে হচ্ছে প্রাক, পূর্বে প্রসারিত, প্রাক মানে পূর্ব, সেই জন্য মানে প্রাচীন বংশ, এই অর্থেও কিন্তু ব্যবহার করে। প্রাচীন বংশকেও প্রাগ বংশ বলা, অর্থাৎ প্রাচীন সময়ের যে এই যজ্ঞে যে সমস্ত প্রাচীন সময়ের বংশের যে সমস্ত রাজা রাজাদের উল্লেখ আছে, যে সমস্ত বংশ তালিকার উল্লেখ আছে, সেই সমস্ত প্রাচীন ঘটনার কথা উল্লেখ আছে, প্রাচীন বংশের উল্লেখ আছে, সেই অর্থেও কিন্তু এই প্রাগ বংশ শব্দটিকে ব্যবহার করা হয়েছে। এবং পূর্ব দিক থেকে পূর্ব দিক প্রসারিত যে বাড়ির চালা বাঁশ দ্বারা নির্মিত, সেই জন্য এর অর্থ হচ্ছে প্রাগ বংশ। এবং এই জায়গা থেকেও এই স্থানের নাম প্রাগ বংশ এইভাবেও কিন্তু এসেছে। আর আরেকটি অর্থ দেখুন, এই প্রাগ মানে পূর্ব বা প্রথম,
জ্যোতিষ, জ্যোতিষ শব্দের অর্থ হচ্ছে আলো। প্রথম আলো যেখানে এসে পৌঁছয় সেটাও হচ্ছে প্রাগজ্যোতিষ। প্রথম আলো যে স্থানে এসে পৌঁছয় সেটা তো ভারতবর্ষের কোন স্থান হবে? এই অরুণাচল, চীন। চীন অরুণাচল এই অংশ থেকে, অরুণাচলের সাথে চীনের খুব বর্ডার রয়েছে, একেবারে একই জায়গা থেকে অরুণাচল থেকে আমরা চীন দেশে চলে যেতে পারি। এই তখন ভারতবর্ষের এই অঞ্চলটা চীন পর্যন্ত প্রসারিত ছিল। একটু আগে আমরা ভগদত্তের কথা বললাম, তার রাজ্য চীন দেশ পর্যন্ত প্রসারিত, এবং চীন দেশ অনেক এগিয়ে পূর্বর এই দিক থেকে, হ্যাঁ। এবং তার সাথে বর্তমান অরুণাচল, যেই জায়গা নিয়ে চীনের সাথে আমাদের একটা বিরোধ আমরা পাচ্ছি এখনো বর্তমান, একটা রাজনৈতিক বিরোধ চলছে। তো এই অরুণাচল, অরুণের যে স্পর্শ সেটাও তো প্রাগজ্যোতিষপুর এই অঞ্চল, এইখান থেকে নেমে এসছে। প্রাগজ্যোতিষপুরের অংশটা চীন, অরুণাচল থেকে আরম্ভ করে এই খানিকটা আমরা পাব বর্তমান আসামের সেই অংশটা যেটা অরুণাচলের সাথে সংযুক্ত, ওই ভালুকপং এর সন্নিহিত অংশটুকু এই পর্যন্ত। এটাই হচ্ছে প্রাচীন প্রাগজ্যোতিষপুর অংশ। অনেক ঐতিহাসিক, অনেক পুরাণিক এবং বর্তমান সময়ে অনেকেই আসামকে প্রাগজ্যোতিষপুর বলছেন, পুরো আসামটাকে প্রাগজ্যোতিষপুর বলছেন, কিন্তু আমরা তা বলবো না। আসামের অনেক অংশটাই, নিচের দিকের অনেক অংশটাই বৃহত্তর বঙ্গদেশের সাথে যুক্ত ছিল, হ্যাঁ। এবং তার খানিকটা অংশ অরুণাচল, চীন, এই সমস্ত অংশ, এই যে বৃহৎ একটা অংশ, এই অংশের একেবারে মানস সরোবর পর্যন্ত তার বিস্তৃত রাজ্যের অংশ। সেখানে যেমন ভগদত্তকে পাচ্ছি, পরবর্তী সময় সেখানে আমরা এই প্রাগজ্যোতিষপুরের যে অংশটাকে আমরা পাচ্ছি, সেখানেও আমরা নতুন করে আরেকটা রাজ্যকে আমরা সেখানে পাচ্ছি। এবং সেই জায়গায়, সেই অঞ্চলের মধ্যে আমরা নরকাসুরকে পাচ্ছি। এই নরকাসুরও হচ্ছেন সেই অঞ্চলের অধিপতি, যিনি এই অরুণাচল এবং সে অরুণাচল সন্নিহিত আসাম এবং আরেকটু অরুণাচল পার হয়ে পুলিন্দ, চীন পর্যন্ত তার রাজ্যের আয়তন বিস্তৃত ছিল। এইটুকু বুঝতে হবে। এই অঞ্চলটাই হচ্ছে প্রাগজ্যোতিষপুর বা প্রাগশী অঞ্চল। এইখানটার সম্পর্কে যখন আমরা পরবর্তী সময়ে আলোচনায় যাব, কোনোভাবেই এটা যেন আমাদের মধ্যে কোনো সংশয় বা দ্বন্দ্ব না থাকে যে অনেকেই প্রাগজ্যোতিষপুরকে আসাম বলছেন, কিন্তু না, আসাম নয়। আমরা আজকের এই আলোচনার মধ্যে দিয়ে ওই বিভিন্ন ঐতিহাসিক, পৌরাণিক এবং অন্যান্য তথ্য দিয়ে আপনাদের কাছে প্রাগজ্যোতিষপুর বা প্রাগজ্যোতিষা একটা ধারণা পৌঁছে দেবার চেষ্টা আমরা করেছি। এই ধারণাটা বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ আবারও বলছি, অনেকেই এবং এখনও অনেকেই আসামকে প্রাগজ্যোতিষপুর এবং আসামের অনেক জায়গাতেও আমরা গিয়ে প্রাগজ্যোতিষপুর নামটা ব্যবহার করা হচ্ছে। প্রাগজ্যোতিষপুর টি স্টোর, প্রাগজ্যোতিষপুর অমুকের স্থান, এইভাবে আসামকে প্রাগজ্যোতিষপুর বলে তুলে ধরার একটা চেষ্টা করছে। না, বর্তমান যে আসামের যে ভৌগোলিক যে পরিস্থিতি, সেই পুরোটা কিন্তু প্রাগজ্যোতিষপুরের অন্তর। তার উপরের অংশটা যেটা অরুণাচল সন্নিহিত, ওইটি হচ্ছে প্রাগজ্যোতিষপুর। তার পরের অংশটা অন্য নাম ছিল, সে বিষয়ে আমরা পরের কথা আসব। আশা করি এই আলোচনার মধ্যে দিয়ে আমরা আপনাদেরকে
জ্যোতিষা বা প্রাগজ্যোতিষপুর সম্পর্কে একটা স্পষ্ট ধারণা তুলে দিতে সক্ষম হয়েছি। কেন এই জায়গাটা নিয়ে একটা আলাদা পর্ব করে এত গুরুত্ব দিয়ে বললাম, সেটি আগামী পর্বগুলোতে যখন আমরা সেই প্রাগজ্যোতিষাশ্বরকে নিয়ে কথা বলবো, শ্রীকৃষ্ণকে নিয়ে কথা বলবো, তার পুত্র এবং পৌত্রদেরকে নিয়ে কথা বলবো, তখন সেটার গুরুত্বটা আপনারা বুঝতে পারবেন। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।